আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ইকোনমিক রিভিউ অর্থনৈতিক সমীক্ষা 2024-এর সেকেন্ড এপিসোড নিয়ে আসছি। তো এটাতে আমরা প্রত্যেক অধ্যায়ের ডিটেলসে যাব। তো আমরা ইকোনমিক রিভিউ 2024 এখন চলে যাচ্ছি নির্বাহী সারসংক্ষেপ। বিশ্ব অর্থনীতি 2021 সালের শুরুতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বৃদ্ধির পর 2022 সালের মাঝামাঝি সময় থেকে তা হ্রাস পেতে থাকে। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকসমূহ ক্রমবর্ধমান সুদ হার বজায় রাখা সত্ত্বেও অনুকূল চাহিদা ও যোগানের ফলে কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে রাজস্ব খাতে সরকারি ব্যয়ের কৃচ্ছ সাধন, কোভিড-19 অতিমারীর দীর্ঘমেয়াদী প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক বিভাজন প্রভৃতি অর্থনৈতিক উন্নয়নের গতিকে শ্লথ করতে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক এপ্রিল 2024-এ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ এখানে প্রিলির জন্য আসতে পারে যে আইএমএফের পূর্ণ রূপ এটা, এবং যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) এটা প্রকাশ করে কে, সেটা হচ্ছে আইএমএফ সংস্থা। বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি গত 2023 সালে ছিল 3.2%। প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা 2024 এবং 25 সালে একই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উন্নত অর্থনীতির প্রবৃদ্ধি 2023 সালে ছিল 1.6%, যা পরবর্তী 2 বছর 0.1% হারে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এদিকে যাই। অন্যদিকে উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি 2023 সালে 4.3% 0.1% পয়েন্ট হ্রাস পেয়ে 2024 এবং 4.2% দাঁড়াবে। আচ্ছা, চীনের ক্ষেত্রে আমরা দেখি যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2023 সালের 5.2% থেকে হ্রাস পেয়ে 4.2% এবং 25 সালেও কিন্তু হ্রাস পাবে 4.1%, 4.1% পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির পর 2023 সালের শেষের দিকে বেশিরভাগ অর্থনীতির মূল্যস্ফীতি প্রাক অতিমারি পর্যায়ে পৌঁছেছে। তাহলে যেই ক্ষতিগ্রস্ত অবস্থা ছিল সেখান থেকে আস্তে আস্তে কিন্তু সবাই কাটিয়ে উঠতে শুরু করেছে, এবং মূল্যস্ফীতি 2023 সালে 6.8% থেকে হ্রাস পেয়ে 2024 সালে 5.9% এবং 2025 সালে 4.5% হ্রাস পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আবার একটু উপরে যাই। এখন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এতক্ষণ বিশ্ব অর্থনীতি সম্পর্কে জানছি, এখন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে। বাংলাদেশের অর্থনীতি কোভিড-19 পূর্ববর্তী দশকে 2009-10 থেকে 2018-19 পর্যন্ত গড়ে 7.16% হারে বৃদ্ধি পায়। ভিত্তি বছর ছিল 2015-16 ভিত্তি বছর। কোভিডকালীন সময়ে 2019-20 অর্থবছর প্রবৃদ্ধির হার হ্রাস পেয়ে দাঁড়ায় 3.5%, এবং কোভিড-19 মোকাবেলায় প্রণোদনা সহ সরকারের নানাবিধ পদক্ষেপ ফলে অর্থনীতি ঘুরে দাঁড়ায়। 20-21 অর্থবছরে 6.94% ছিল, 2021-22-এ 7.1% উন্নীত হয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি, অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে প্রতিফলিত হয়েছে। বিবিএস-এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2022-23 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.28%, এবং চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে 5.82%। এটা খুবই ইম্পর্টেন্ট। বিবিএস-এর সাময়িক হিসাবে 2023-24 মাথা পিছু আয় দাঁড়িয়েছে হচ্ছে 2784 মার্কিন ডলার, যেখানে পূর্ববর্তীতে ছিল 2022-23 অর্থবছরে মাথা পিছু আয় ছিল 2749 ডলার। জিডিপি শতকরা প্রতি অর্থবছরের পূর্ববর্তী অর্থবছরে 74.24% থেকে হ্রাস পেয়ে 72.39% দাঁড়াবে। একই সময় মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির 30.98% দাঁড়াতে পারে, যার মধ্যে সরকারি বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগের শতকরা পরিমাণ জিডিপির 7.47% এবং 23.5%। এত ডাটা তো আসলে মনে রাখা যাবে না, তারপর আর কি যতদূর বোল্ড কলাগুলো অবশ্যই মনে রাখতে হবে।
বিগত এক দশকের বেশি সময় ধরে অর্থনৈতিক মন্দা, খাদ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, করোনা অতিমারি ইত্যাদির মাঝেও সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। 2014-15 অর্থবছর থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত বাংলাদেশের মূল্যস্ফীতির হার ছিল 6% নিচে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং কোভিডকালীনে বাংলাদেশের অর্থবছরে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়ে 6.15% দাঁড়ায়। তবে 2022 সালে যখন ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে খাদ্যপণ্য, সার এবং জ্বালানি সরবরাহ ঝুঁকির সম্মুখীন হয় এবং এসব পণ্যের মূল্য দ্রুত বৃদ্ধি। এর প্রভাব বাংলাদেশের উপরে পড়ে এবং এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে 2022-23 অর্থবর্ষে মূল্যস্ফীতি 9.02% পৌঁছায় এবং 2023-24 অর্থবছরে দ্বিতীয়ার্ধ মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও এপ্রিল মাসে সেটা প্রায় 9.74% বৃদ্ধি পেয়েছে। ওকে, তো এসবের জন্য সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এবং প্রেক্ষিতে মুদ্রা এবং রাজস্ব নীতির চাহিদা কমিয়ে সরবরাহ বৃদ্ধি সহ অন্যান্য প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে। ওএমএস এর আয়তন বৃদ্ধি করা হচ্ছে এবং 1 কোটি দরিদ্র মানুষকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে যাতে তারা স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন। এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে শুল্ক হ্রাস এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদের হার বৃদ্ধি প্রভৃতি পদক্ষেপ উল্লেখযোগ্য। চলতি 2023-24 অর্থবছরে মোট রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 4,78 কোটি টাকার বিপরীতে সাময়িক হিসাবে মার্চ 2024 পর্যন্ত আহরিত হয়েছে 2,86,349 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 59.91%। ওকে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। রাজস্ব আহরণ এবং ব্যয় ব্যবস্থাপনা, জনসংস্কার কার্যক্রম সমূহ বাস্তবায়ন, বাজেট ঘাটতি জিডিপি 5% সীমান্ত রাখার সরকার সতর্ক রয়েছে। এটা কিন্তু একটা পয়েন্ট। 2023-24 অর্থবছর সংসদের বাজেট প্রাক্কলন জিডিপির বাজেট ঘাটতির প্রাক্কলন জিডিপির 4.7%। অর্থনীতি প্রবৃদ্ধি অব্যাহত রাখার পাশাপাশি মূল্য স্থিতিশীলতা, প্রাইস স্টেবিলিটি বজায় রাখা মুদ্রানীতির প্রধান লক্ষ্য। তাহলে এটা কিন্তু আসলে মুদ্রানীতির প্রধান লক্ষ্য কী? সে প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত সর্বশেষ মূল্যনীতি বিবৃতি জানুয়ারি থেকে জুন 2024 মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে বৈদেশিক মুদ্রা বিনিময় সহনশীল পর্যায়ে রেখে সর্বোচ্চ সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি অর্জনের দিকে দৃষ্টি দেওয়া হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের মুদ্রানীতি এখন বছরে 2বার ঘোষিত হয়। এটা কিন্তু পিলির জন্য ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা একটু যদি দেখি, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ডিএসসি ইন্ডেক্স, সিএসসি ইন্ডেক্স, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ডিএসসি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেমন সিএসসি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এদিকে একটু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে মার্চ 2024 শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে কত? $25.22 বিলিয়ন এবং টাকা ডলার বিনিময় হার ছিল 110 টাকায়। টাকা ডলার বিনিময় হার স্থিতিশীলতা আনার লক্ষ্যে গত 8 মে, এটা তারিখটা সহ মনে রাখতে হবে, 8 মে 2024 প্রতি মার্কিন ডলার বিপরীতে টাকার মূল্যমান 117 টাকা নির্ধারণ করে ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিপিএমআর সিস্টেম প্রবর্তন করা হয়েছে। এটা হচ্ছে নতুন একটা বিনিময় প্রথা টাকার এবং ডলারের, টাকা ডলার বিনিময় হারের জন্য। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নতুন বিনিময় হার, যেটার নাম হচ্ছে ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিপিএমআর। এবং সর্বশেষ 9 মে বাংলাদেশের মুদ্রার রিজার্ভ ছিল 25.27 বিলিয়ন মার্কিন ডলার। এবং 2023-24 অর্থবছরের খাদ্যশস্যের মোট উৎপন্ন লক্ষ্যমাত্রা 513.45 লক্ষ মেট্রিক টন। ওকে, এগুলো ইম্পর্টেন্ট না। মৎস্য আহরণটা আমরা দেখতে পারি, মৎস্য আহরণ হয়েছে প্রায় 49.15 লক্ষ মেট্রিক টন। এখানে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়
এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ ৫ম স্থান অধিকার করেছে। পিবিএসের আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদনটা আমরা দেখি। বাংলাদেশের বিদ্যুৎ স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও অন্যবাজার ৩০,০৬৭ মেগাওয়াটে উন্নতি হয়েছে এবং চাহিদার বিপরীতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬,৪৭৭ মেগাওয়াট ৩০ এপ্রিল ২০২৪ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। প্রাকৃতিক গ্যাস দেশে মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় ৫৪ থেকে ৫৯% চাহিদা পূরণ করে। আর মোট গ্যাস ক্ষেত্র এ যাবৎ আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৯টি। এগুলো ইম্পর্টেন্ট না। আর তেলের মজুদ হচ্ছে ১৩.৭০ লক্ষ মেট্রিক টন। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। জ্বালানি উৎসের বহুমুখীকরণের জন্য গ্যাস এবং তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ ক্ষেত্র স্থাপনের পাশাপাশি কয়লা, এলএনজি, ডুয়েল ফুয়েল, পারমাণবিক এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এবং পরিবহন এবং যোগাযোগ খাতে আমাদের গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প হচ্ছে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং অনুরূপ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন দেশের অর্থনীতিতে উন্নয়নে অবদান রাখছে। আর রেলওয়ে নেটওয়ার্ক আছে ৪৩টি জেলা প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানকে সংযুক্ত করেছে। এবং মোবাইল ফোনের ব্যবহারকারী ২০০৪ সালে যেখানে ছিল ৪ মিলিয়ন, ২০২৪ সালে জানুয়ারি মাসে তা ১৯০.৪০ মিলিয়নে দাঁড়িয়েছে। এবং দেশে ইন্টারনেট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেটা জানুয়ারি ২০২৪ ছিল ১২৯.১৮ মিলিয়ন ইন্টারনেট সক্রিয় ব্যবহারের সংখ্যাও। এবং প্রাথমিক শিক্ষায় ভর্তির হার বর্তমানে ২০২২ সাল অনুসারে ৯৭.৫৬%। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। এবং স্বাস্থ্য খাতে সরকারের সময়োচিত পদক্ষেপ গ্রহণের ফলে প্রজনন হার এবং মাতৃমৃত্যু হার হ্রাস, গড়ায়ু বৃদ্ধি সহ নবজাতক শিশু এবং মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ২০২৩ সালে প্রকাশিত বিবিএস খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী ২০২২ সালে দারিদ্র্যের হার হ্রাস পেয়ে ১৮.৭% এবং চরম দারিদ্র্যের হার ১২.৯% থেকে হ্রাস পেয়ে ৫.৭% দাঁড়িয়েছে। তাহলে আলটিমেট হচ্ছে দারিদ্র্যের হার হচ্ছে ১৮.৭% এবং চরম দারিদ্র্যের হার হচ্ছে ৫.৬%। এছাড়াও দারিদ্র্য হ্রাসকরণে সরকার গৃহীত নানা পদক্ষেপ রয়েছে। এটা হচ্ছে ইকোনমিক জোন। এখানে আমরা দেখব বেসরকারি ক্ষেত্রের প্রসার এবং এই ক্ষেত্রে বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন নীতি এবং উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, এর মধ্যে ৯৭টি অলরেডি সরকার অনুমোদন করেছে, যেমন ১১টি অঞ্চল ৩টি সরকারি এবং ৮টি হচ্ছে বেসরকারি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ২৯টি এগুলো বাস্তবায়নাধীন আছে। এছাড়া প্রায় মোট ৭০০টি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রকল্প নিবন্ধিত রয়েছে এবং মোট ৭৮টি পিপিপি প্রকল্পের মধ্যে বেসরকারি অংশীদারদের মধ্যে ১৭টি পিপিপি প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আনুমানিক প্রকল্প ব্যয় $৪.৮ বিলিয়ন। এখন জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য আমাদের কী কী উদ্যোগ, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও অভিযোজন কর্মসূচি ত্বরান্বিত করার জন্য সরকার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ ২০২৩ থেকে ২০৫০ অনুমোদন করেছে, যেটা ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC দাখিল করা হয়েছে। এছাড়া ২০২১ সালে
এনডিসি ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন হালনাগাদ পূর্বক, সেটাও UNFCCC-তে করা হয়েছে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে জলবায়ু সংকটাপন্ন অবস্থা থেকে উন্নীত করে সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে পরিণত করার লক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান 2022 থেকে 41 গ্রহণ করা হয়েছে। তো এগুলো সালগুলো সহ ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান BCCGAP গ্রহণ করা হয়েছে এবং জেন্ডার গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। জলবায়ু সংশ্লিষ্ট প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে এই গাইডলাইন সহায়ক ভূমিকা পালন করেছে। এবং বিগত 2010 সালে সরকার নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড BCCTF গঠনের পর চলতি 2023-24 অর্থবছর পর্যন্ত উক্ত তহবিলে মোট ৩,৯৬৮.72 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। আমরা অলরেডি জানি যে বাংলাদেশ খুবই জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকি মোকাবেলায় এ পর্যন্ত 969টি সরকারি, 908টি বেসরকারি, 61টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে 721টি প্রকল্প ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এসব প্রকল্প প্রাথমিক অবস্থায় পাইলট আকারে বাস্তবায়িত হলেও স্থানীয় জনগণ এগুলোর সুফল ভোগ করছে। তো এই ছিল প্রথম অংশটুকু। এরপরে আমরা দ্বিতীয় অংশে যাব, যেখানে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা।